হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 7 ফ্লাডস। ফ্লাডস বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে নদী বা হচ্ছে গিয়ে যে কোনো ওয়াটার বডির ওয়াটার লেভেলের যে উচ্চতাটা আছে বা হাইটটা আছে বা স্টেজ আছে সেটা হচ্ছে গিয়ে একটা আনইউজুয়াল কারণে বা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বা অন্য যে কোনো ন্যাচারাল ক্যালামিটির কারণে ওয়াটার লেভেলটা অনেকটা পরিমাণ বেড়ে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে যে কোনো একটা নদীর দুই পাশের যে তীর আছে বা ব্যাংক আছে এবং সারাউন্ডেড এরিয়া আছে সেই এরিয়াকে যদি প্লাবিত করে ফেলে বা ইনান্ডেড করে ফেলে তখন আমরা সেই সিচুয়েশনটাকে বা সেই ঘটনাটাকে বলতে পারি হচ্ছে গিয়ে কি ফ্লাড। ফ্লাডের কারণে সাধারণত অনেক প্রপার্টি লস হয়, আমাদের হিউম্যান লস হয়, ইকোনমিক লস হয়, তারপর হচ্ছে গিয়ে টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটির একটা ডিসরাপশন ক্রিয়েট হয় এবং অনেক বেশি পরিমাণ ফসলাদি আমাদের ক্ষয়ক্ষতি হয় প্রত্যেক বছরই বা একটা নির্দিষ্ট ইয়ারে হয়ে থাকে। সো ফ্লাডের কারণে যেই ধরনের আমাদের ফ্লাড হাইড্রোগ্রাফ আছে বা এখন এই বছর ফ্লাড পাওয়া গেছে, আগামী কোন বছরে ফ্লাড পাওয়া যেতে পারে, কতদিন পর পর আসলে ফ্লাডটা আসে এবং ফ্লাড লেভেলের হাইটটা কত আসে, ডিসচার্জ কত আসে, এই জিনিসগুলো আসলে কি করতে হয় একটা নির্দিষ্ট টাইম টু টাইম আমাদের কি করতে হয় রেকর্ড করতে হয়। সো এই জিনিসগুলো আমরা রেকর্ড করলাম। এখন এই ফ্লাডের সাথে রিলেটেড আমাদের হাইড্রোলজি কিভাবে, ফ্লাডের সাথে রিলেটেড হাইড্রোলজি হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় যখন ফ্লাড আসতেছে তো আমরা জানি যে এই জায়গাটা বছরের পর বছর হচ্ছে ফ্লাড আসতেছে বা বন্যা হচ্ছে, তখন সেই জায়গাতে আমাদের কি করতে হবে, একটা প্রোটেকশন দিতে হবে। তো প্রোটেকশনের জন্য আমাদের কি করতে হয়, হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইন করতে হয়। সো হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, যে সেই এরিয়াটার হচ্ছে গিয়ে সেই এরিয়াটার আমাদের যে বিগত বছরের ওয়াটার লেভেল ডাটাটা আছে, নদীর ওয়াটার লেভেলের ডাটাটা, ফ্লাকচুয়েশনটা কত হচ্ছে, তারপর ডিসচার্জ কত আসতেছে, হঠাৎ করে ফ্লাড আসার কারণে সেটা কত বেশি ফ্লাকচুয়েশন হচ্ছে, সো এই ডাটাগুলো আমাদের কি করতে হয়, রেকর্ড করতে হয়। সেটা হতে পারে 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর এরকম করে করে। ঠিক আছে, তো এই হাইড্রোলিক স্ট্রাকচারের মধ্যে আবার আমাদের কি কি ধরনের স্ট্রাকচার থাকতে পারে, যেমন ব্রিজ থাকতে পারে, কালভার্ট থাকতে পারে, ওয়াটারওয়েজ, স্পিলওয়েজ, ড্যামস, এই জিনিসগুলো আসলে থাকতে পারে। এখন বন্যা যখন হচ্ছে বা ফ্লাড যখন আসতেছে তখন কি হয়, আমাদের ভেলোসিটি, রিভারের যে ওয়াটার ফ্লো থাকে বা ভেলোসিটি থাকে সেটার পরিমাণ কি এতটাই বেড়ে যায় যে নদীর পাড়গুলোকেও কি করে নিয়ে যায়, ইরোশন করে বা ভেঙে নিয়ে যায়, নদী ভাঙন যেটাকে বলে, সেই ঘটনাটাও ঘটে থাকে। সো সেই জন্য আমি স্ট্রাকচারটা তৈরি করলাম একটা নির্দিষ্ট জায়গাতে, কিন্তু আমার স্ট্রাকচারটা আসলে ওই জায়গাতে থাকবে কিনা, নদী ভাঙনের মাধ্যমে আমাদের ওই স্ট্রাকচারটা কি আসলে নদীর মধ্যে চলে আসবে কিনা কোনো একটা বছরে, সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে বা আমাদের প্রিভিয়াস যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে রেকর্ড করে সেগুলো আবার স্টাডি করে দেখতে হবে যে আসলে এটা আসলে কতটা ফিজিবল হবে। ঠিক আছে, এটা আসলে স্কাউরিংয়ের মাধ্যমে কি বিলুপ্ত হয়ে যাবে কিনা। সো সেই জিনিসগুলো আসলে কি করতে হবে, আমাদের আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মোটামুটি সব কিছুই আমাদের কাজ করব যখন আমরা এই জিনিসগুলো নিয়ে স্টাডি করব, তখন আসলে আমাদের বিভিন্ন ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যাল প্রবলেমস সলভ করতে হয়। সো সেই জিনিসগুলোই আসলে বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারে দেখব যে আসলে কোন কোন জিনিসগুলো আমাদের না জানলেই না আসলে এই অ্যানালাইসিস করার জন্য বা স্টাডি করার জন্য। তো প্রথমে আমরা একটু দেখি যে টু estimate the magnitude of a flat peak the following alternative methods are available. কি কি মেথডস আছে ফ্ল্যাট পিক এর ম্যাগনিটিউডটা এস্টিমেট করার জন্য? রেশনাল মেথড, এম্পিরিক্যাল মেথড, ইউনিট হাইড্রোগ্রাফ টেকনিক্স, ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি স্টাডিজ। আমরা প্রথমে যদি রেশনাল মেথডের কথা চিন্তা করি, রেশনাল মেথডের মধ্যে আসলে আমাদের কিছু ফর্মুলা আছে। ঠিক আছে, একটা ডিজাইন ফর্মুলা যেটা আমরা ফলো করি সবসময়, সেটা হচ্ছে গিয়ে কিউপি সমান সি এ ইন্টু আই ফর টি গ্রেটার দেন অর ইকুয়াল টিসি। আচ্ছা, এখানে প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে যে আসলে কিউপিটা কি। কিউপিটা হচ্ছে কি আমাদের ডিজাইন যে ডিসচার্জটা বা পিক ভ্যালুটা। ঠিক আছে, রান অফ হয়ে একটা জায়গায় যে ওয়াটারটা চলে আসলো, তো এই ওয়াটারের আসলে টোটাল অ্যামাউন্ট কত, ফ্লোটার রেটটা কত সেটা। তারপর হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে এরিয়া, কোন এরিয়াটায় আসলে এটা সারাউন্ডেড করতেছে বা ইনান্ডেড করতেছে। ঠিক আছে, কোন এরিয়ার আশেপাশে আসলে এই জিনিসটা ঘটনা ঘটতেছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের সি মানে হচ্ছে গিয়ে রান অফ কোএফিসিয়েন্ট। রান অফ কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি কোনো একটা জায়গা বেসিসে কি হয়, চেঞ্জ হয়। কোনো জায়গা হচ্ছে গিয়ে ফ্ল্যাট ল্যান্ড হলে বা হিলি ল্যান্ড হলে, কিংবা কোনো একটা জায়গায় জলাশয় থাকলে বা কোনো একটা জায়গায় ফিল্ড থাকলে, ভেজিটেশন গ্রোথ থাকলে, সো সেই সব জায়গার ক্ষেত্রে আসলে আমাদের রান অফের যে কোএফিসিয়েন্টটা সেটা আসলে চেঞ্জ হয়। যে আসলে কোনো জায়গা যখন একটা প্লেন ল্যান্ড, তখন তার উপর দিয়ে যেভাবে ওয়াটারটা ফ্লো করে চলে যাবে গড়িয়ে, সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি রান অফ বলি। সেটা যেরকম করে হবে, কোনো একটা জায়গাতে অবস্ট্রাকশন থাকতেছে বা গাছ থাকতেছে বা ওয়াটার বডি বা হচ্ছে
স্ট্রাকচার আছে তখন সেইখানে কিন্তু আমাদের আসলে ওই রান অফটা সেইভাবে করে পাওয়া যাবে না। তো দুইটা জায়গাতে বা বিভিন্ন এই সেকশনগুলোতে বা এরিয়াগুলোতে আমাদের কি হবে, রান অফ কোএফিসিয়েন্ট মানটা কি হবে, ডিফারেন্ট হবে। আচ্ছা, এরিয়াটা কিন্তু হচ্ছে কি আমাদের কিলোমিটার স্কোয়ারে থাকবে। আচ্ছা, আই মানে হচ্ছে মিন ইন্টেন্সিটি ফর ডিউরেশন ইকুয়াল টু টাইম অফ কনসেন্ট্রেশন অ্যাট ডিজাইন পিরিয়ড মিলিমিটার পার আওয়ার, কি মিন ইন্টেন্সিটি। আচ্ছা, তাহলে আমরা যেই ফর্মুলাটা ইউজ করব, কি ফর্মুলা, কিউপি সমান সিএআই অথবা সিআইএও আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, টাইম অফ কনসেন্ট্রেশনের জন্য আবার আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে বলা হয় কিরপিচ ইকুয়েশন। তো ফর্মুলাটা হচ্ছে কি টাইম অফ কনসেন্ট্রেশনটা কি তার আগে একটু আমরা জানি। টাইম অফ কনসেন্ট্রেশনটা হচ্ছে the time taken for a drop of water from the farthest part of the catchment to reach the outlet is called time of concentration. টাইম অফ কনসেন্ট্রেশন বলতে সাধারণত আমরা বলছি যে একটা ড্রপ অফ ওয়াটারও হচ্ছে গিয়ে কোনো একটা ফার্থেস্ট পার্টে যদি থাকে কোনো ক্যাচমেন্টের, সেটা আউটলেটে পৌঁছাতে যতটুকু টাইম লাগবে সেটাকে কি বলবো আমরা, টাইম অফ কনসেন্ট্রেশন বলবো। টাইম যদি যত বাড়বে আমার ডিসচার্জের পরিমাণ তত কি হবে, বা ফ্লো রেটটা তত কি হবে, কমতে থাকবে। কারণ প্রথম দিকে যে এরকম ফ্লো হচ্ছে, পরের দিকে কিন্তু আমার যত টাইম যাচ্ছে ফ্লো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। ওইরকম যে ওই জায়গাটা থেকে আসলে পানিটা গড়িয়ে গড়িয়ে আসতে আমার আউটলেট পয়েন্টে, তখন আস্তে আস্তে কিন্তু যখন পানির পরিমাণটা কমতেছে তখন আমাদের কিন্তু এই ফ্লো রেটটাও কি কমে যাচ্ছে। তো কিরপিচ ফর্মুলাতে কি বলা আছে, টিসি সমান, টিসিটা হচ্ছে গিয়ে টাইম অফ কনসেন্ট্রেশন ইন মিনিটস ইকুয়াল 0.01947 এল টু দি পাওয়ার 0.77 s to the power 0.835। এখন এলটা কি, এলটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ ট্রাভেল অফ ওয়াটার, যতটুকু লেন্থ আসলে সে ট্রাভেল করে আসলো ওয়াটার বডি, ওয়াটার ড্রপটা, সেটা এটা হচ্ছে মিটারে থাকবে। এস হচ্ছে গিয়ে স্লোপ অফ দ্য ক্যাচমেন্ট, ক্যাচমেন্টের স্লোপ কত, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেল এইচ বাই এল, ঠিক আছে। আচ্ছা, ডেল এইচটা কি, ডিফারেন্স ইন এলিভেশন বিটুইন দ্য মোস্ট রিমোট পয়েন্ট অন দ্য ক্যাচমেন্ট অ্যান্ড দ্য আউটলেট। আউটলেট আর হচ্ছে গিয়ে ক্যাচমেন্টের যে সবচেয়ে ফার্দেস্ট পয়েন্ট আছে সেই দুইটার মধ্যে যে এলিভেশনের ডিফারেন্সটা, সেটাকে আমরা বলবো কি ডেল্টা এইচ বা ডেল এইচ, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি। রেইনফল ইন্টেন্সিটি কি আমরা কিভাবে পাই, রেইনফল ইন্টেন্সিটি আমরা পাই হচ্ছে গিয়ে ডিউরেশন থেকে আর ডিজায়ার প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্টস, রেইনফল আর ফ্রিকোয়েন্সি ডিউরেশন রিলেশনশিপ যে কোনো একটা ক্যাচমেন্টের জন্য, সেখান থেকে আমরা পাবো। এটার জন্য একটা ফর্মুলা গিভেন আছে। নেক্সট রান অফ কোএফিসিয়েন্ট, রান অফ কোএফিসিয়েন্ট সি অলরেডি আমরা বলেছি যে আসলে এটা কি কিসের উপর ডিপেন্ড করতেছে, রিপ্রেজেন্ট দ্য ইন্টিগ্রেট এফেক্ট অফ ক্যাচমেন্ট লসেস অ্যান্ড হেন্স ডিপেন্ড আপন দ্য নেচার অফ সারফেস, সারফেস স্লোপ, রেইনফল ইন্টেন্সিটি। যে সারফেসটা কেমন, সারফেসের স্লোপ কেমন, রেইনফলের ইন্টেন্সিটি কেমন, এই টার্মগুলোর উপর বেস করে রান অফ কোএফিসিয়েন্টটা আসলে কি হয়, ভ্যারি করে। তো রান অফ কোএফিসিয়েন্টের মধ্যে আবার একটা ফর্মুলা আছে যে ইকুইভ্যালেন্ট রান অফ যদি আমরা বের করতে চাই, সাপোজ কোনো একটা এরিয়া আছে যেখানে কিছুটা অংশ হচ্ছে ফ্ল্যাট, কিছুটা অংশ হিলি, কিছুটা অংশ হচ্ছে ভেজিটেশন আছে, কিছুটা অংশে হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি বেশি, কিছু অংশে কম। তো এই ছোট ছোট এরিয়াগুলার যদি টোটাল আমরা একটা ইকুইভ্যালেন্ট রান অফ বের করতে চাই, তখন আমরা যে ফর্মটা ইউজ করবো সেটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সামেশন অফ সিআই এআই ডিভাইড বাই এ। সিআই মানে হচ্ছে ওই স্পেসিফিক যে এরিয়াটা আছে সেই এরিয়ার জন্য হচ্ছে গিয়ে আমাদের রান অফ কোএফিসিয়েন্টের ভ্যালু, আর এ হচ্ছে গিয়ে সেই স্পেসিফিক এরিয়ার ভ্যালুটা। এই দুইটাকে আমরা প্রত্যেকটার গুণ করে যোগ করব, যোগ করলে আমরা যে মানটা পাবো সেটাকে আমরা টোটাল এরিয়া দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা টোটাল জায়গাটার ইকুইভ্যালেন্ট রান অফ কোএফিসিয়েন্ট পেয়ে যাব। এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে, ভ্যালু অফ কোএফিসিয়েন্সি বিভিন্ন এরিয়ার ক্ষেত্রে, আরবান এরিয়াতে কীরকম হয়, তারপর হচ্ছে অ্যাগ্রিকালচার এরিয়াতে কীরকম হয়, ফ্ল্যাট হিলি এরিয়াতে কীরকম হয়, ফরেস্ট হলে কীরকম, কাল্টিভেটেড ল্যান্ড হলে কীরকম, এইগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট হচ্ছে কি আমরা দেখতে পারি যে আসলে কোথায় কম বেশি হতে পারে বা হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা এই যে ফর্মুলাটা দেখলাম রেশনাল মেথডের, এই ফর্মুলা দিয়ে আমরা একটা ম্যাথ সলভ করব। এক্সাম্পল 7.1 কি বলা আছে, অ্যান আরবান ক্যাচমেন্ট হ্যাজ অ্যান এরিয়া অফ 85 হেক্টর, দ্য স্লোপ অফ দ্য ক্যাচমেন্ট ইজ 0.006 অ্যান্ড দ্য ম্যাক্সিমাম লেংথ অফ দ্য ট্রাভেল অফ ওয়াটার is 950 meter. The maximum depth of rainfall is with F 25 years return period is as given below. আচ্ছা, ডিউরেশন দেওয়া আছে প্রতি মিনিট
মিনিটে এবং ডেপথ অফ রেইনফল দেওয়া আছে হচ্ছে মিলিমিটারে। কোনো একটা ক্যাচমেন্টের এরিয়া টোটাল এরিয়া হচ্ছে 85 হেক্টর, ঠিক আছে। আমরা যে ফর্মুলা ইউজ করছি সেখানে মানটা কিন্তু কিলোমিটার স্কোয়ারে ছিল, তো এখানে আমরা হেক্টর থেকে এটাকে কিলোমিটার স্কোয়ার নিতে হলে আমাদের কি করতে হবে, এটার সাথে 10⁻4 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা এটা মিটার স্কোয়ারে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এটাকে আবার কিলোমিটার স্কোয়ারে নিব। আচ্ছা, এখন দেখি যে এখানে ম্যাক্সিমাম লেংথ অফ ট্রাভেল অফ ওয়াটার কত, 950, তার মানে আমাদের এল হচ্ছে 950 আর স্লোপ এস হচ্ছে 0.006। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে কিরপিচ ফর্মুলা ইউজ করে টাইম অফ কনসেন্ট্রেশনটা বের করে নেওয়া। তাই টাইম অফ কনসেন্ট্রেশন টিসি আমরা বের করব কি 0.01947 ইন্টু এল টু দি পাওয়ার 0.77 এস টু দি পাওয়ার 0.385 এই ইকুয়েশন থেকে। তাহলে আমরা এল এর মান 950 এবং এস এর মান 0.006 যদি বসাই তাহলে আমাদের মানটা আসলো কত, 27.4 মিনিট। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে ফাইনালি, যে আমরা কি করব, পিক ফ্লো রেট বের করব, দ্যাট মিনস আমরা কিউপি বের করব, ঠিক আছে। কত আমাদের রান অফ কোফিসিয়েন্ট, সি সমান 0.3 এর জন্য, আর কত বছর রিটার্ন পিরিয়ড, 25 ইয়ার্স। আচ্ছা, রিটার্ন পিরিয়ড কি সেটাও আমরা দেখব পরে। আচ্ছা, তাহলে আমরা টাইম অফ কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। এখন আমাদের তাহলে ডিজাইন যে রেইনফলটা আছে সেটা আসলে কত হবে। টাইম অফ কনসেন্ট্রেশন আসলে হচ্ছে 27.4 মিনিট। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের যেই মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 5 মিনিটের জন্য আছে, 10 মিনিটের জন্য আছে, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 60 মিনিট এরকম আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে 40-এর পরে হচ্ছে গিয়ে কত, 20 আর 30-এর মাঝখানে হচ্ছে কত মিনিট, 27.4 মিনিট। তার মানে আমাদের এখন যে কাজটা করতে হবে, 20-এর মান দেওয়া আছে, 30-এর মান দেওয়া আছে, কিন্তু 27.4 মিনিটের মান কিন্তু দেয়া নেই। আমাদের করতে হবে কি, ইন্টারপোলেশন করে এই দুইটার মধ্যবর্তী মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে 20-র জন্য মানটা জানি 40, 30-র জন্য মানটা জানি 50, তাহলে 30 থেকে আমরা 20 মানে 30 থেকে আমরা 20 বাদ দিব, কত, 10 ডিফারেন্সের জন্য আমরা রেইনফলের ডিফারেন্স কত পাচ্ছি, 10 মিলিমিটার। তাহলে 1 ডিফারেন্সের জন্য আমরা রেইনফলের ডিফারেন্স পাবো কত, 1 মিলিমিটার। তাহলে 4.7, আমার 20-এর থেকে এক্সট্রা আছে কত, 7.4। তাহলে 7.4 এর জন্য আমরা কতটুকু রেইনফল পাবো এক্সট্রা, 7.4 মিলিমিটার। তাহলে আমরা 20-র সাথেও যদি 7.4 মিলিমিটার এক্সট্রা অংশটা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, এই যে আমার টাইম অফ কনসেন্ট্রেশনের জন্য কতটুকু রেইনফল আসলো সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, 20 প্লাস 7.4, দ্যাট মিনস 27.4 মিনিটস। এটার জন্য আমরা পাচ্ছি কত, 40 প্লাস 7.4, দ্যাট মিনস 47.4। তাহলে আমরা রেইনফল পাচ্ছি হচ্ছে কত, বা হচ্ছে গিয়ে ডিজাইন যেই পি সেটা পেয়ে যাচ্ছি কত, 47.4 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে গিয়ে বের করব ইন্টেন্সিটি হচ্ছে গিয়ে আই সমান পি বাই টিসি। তাহলে পি এর মান কত আসলো, 47.4, টিসি এর মান কত, 27.4। আচ্ছা, এটাকে আমরা 60 দিয়ে গুণ করেছি কেন, আমরা হচ্ছে মিলিমিটার, এখানে মিনিটে আছে, এটাকে আমরা আওয়ারে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা কত করলাম, 60 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা কি করব, ফাইনাল আমাদের কাজ হচ্ছে কিউপি সমান সিআইএ ফর্মুলা মান বসারো। তাহলে কিউপি সমান সিআইএ, সি এর মান কত, 0.3, আই এর মান হচ্ছে 103.8, আর এরিয়া হচ্ছে কত, এরিয়া ছিল হচ্ছে আমাদের 85 ইন্টু 10⁻4 মিটার স্কোয়ার। আচ্ছা, ওইটাকে যদি আমরা কিলোমিটার স্কোয়ার করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই মানটা আসবে কত, 0.85, ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড বাই আমরা এটাকে করব কি, আমাদের এটা কিসে আছে, আওয়ারে আছে, তাই না। আওয়ারটাকে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ডে নিয়ে যাব, তার জন্য আমরা কি করব, 3600 দিয়ে এটাকে ভাগ করব। তো 3600 দিয়ে ভাগ করলে উপরের যে 10⁻4 তার সাথে এটার আমরা ক্যালকুলেশন যদি করে ফেলি তাহলে আমাদের মানটা হচ্ছে গিয়ে কী হবে, আসলো 7.35 মিটার কিউব পার সেকেন্ড। দ্যাট মিনস আমাদের ডিসচার্জ আসলো কত, 7.35 মিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের এই অঙ্কের আরেকটা সেকেন্ড পার্ট আছে, সেটা কি, if the urban area of example 7.1a, the land use of the area and the corresponding runoff coefficient are as given below, calculate the equivalent runoff coefficient. runoff coefficient এর মান বের করো। যদি এরকম হয় যে হচ্ছে গিয়ে ওই যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটা হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ হওয়া আছে, 85 কিলোমিটার স্কোয়ার হেক্টর ল্যান্ডটা যেটা আছে সেটাকে হচ্ছে কি বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে ফেললে বা ভাগ করা আছে, একটা রোডসে গেছে 8 হেক্টর,
লনে গেছে 17 হেক্টর, তারপর হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল এরিয়াতে হচ্ছে গিয়ে 50 হেক্টর, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 10 হেক্টর, তাহলে প্রত্যেকটা রান অফ কোএফিসিয়েন্ট এরকম আছে 0.7, 0.1, 0.3, 0.8 এরকম আছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রান অফ কোএফিসিয়েন্ট যদি বের করতে চাই, আমাদের ফর্মুলাটা কি ছিল? সামেশন অফ C1 I1 ডিভাইডেড বাই কি A। তাহলে আমরা প্রত্যেকটা মান বসিয়ে দেই। তাহলে এটা যদি হয় C1, C2, C3, C4, A1, A2, A3, A4। এখন আমরা জাস্ট গুণ করে করে বসাই দিব। C1 ইন্টু A1, C1 ইন্টু A2, C3 ইন্টু A3, C4 ইন্টু A4 সবগুলা যোগ ডিভাইডেড বাই এই সবগুলো এরিয়ার সামেশন করে আমাদের মান আসলো কত? 0.36। দ্যাট মিন্স আমাদের এই জায়গার ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট রান অফ কোএফিসিয়েন্ট আসলো কত? 0.36। তাহলে আমরা কোনো একটা জায়গায় রান অফ কোএফিসিয়েন্টের ইকুইভ্যালেন্ট মান যদি আমরা বের করতে চাই, আমরা বের করতে পারবো। কোনো একটা জায়গায় যদি আমরা ডিজাইন রেইনফল অথবা আমরা যদি কোনো একটা জায়গার ডিজাইন ডিসচার্জ বা পিক ডিসচার্জের ভ্যালু বের করতে চাই, আউটলেট পয়েন্টে কত আসে, তাহলে আমরা কি করতে পারবো? রেশনাল মেথড ইউজ করে এবং কিরপিচ ফর্মুলা ইউজ করে এই অঙ্কগুলা বা প্রবলেমগুলা কি করতে পারবো? সলভ করতে পারবো। ঠিক আছে, সিমিলার ম্যাথ আমাদের এক্সারসাইজে 7.2-তে আছে, সেটাও আমরা প্র্যাকটিস করব সবাই। নেক্সট আমরা দেখব ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি স্টাডিজ। ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি স্টাডিজ বা অ্যানালাইসিসের জন্য আমাদের হচ্ছে গিয়ে কিছু মেথডস আছে, যে মেথডগুলো আছে। ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? যে কত বছর পর পর আসলে ফ্ল্যাটটা আসতে পারে বা ওই ঘটনাটা অকার করতে পারে। ঠিক আছে, সো এই জিনিসটা আসলে আমাদের কি করতে হবে? বিভিন্ন ফর্মুলা ইউজ করে আমরা করতে পারি এবং মেথড ইউজ করে করতে পারি। এটার জন্য আসলে আমরা এখানে যেই মেথডগুলো দেখব, এখানে আমরা দুইটা মেথড দেখব। ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস সাধারণত ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল মেথড অফ ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। তো এখানে আসলে আমরা নতুন কিছু টার্ম সম্পর্কে জানবো। একটা টার্ম হচ্ছে গিয়ে আমাদের প্রবাবিলিটি অফ অকারেন্স, যেটাকে আমরা ডিনোট করব হচ্ছে গিয়ে পি দিয়ে। কি দিয়ে ডিনোট করব? পি দিয়ে ডিনোট করব। প্রবাবিলিটি অফ অকারেন্স বলতে আমরা কি বুঝি? The probability of occurrence of an event or rainfall whose magnitude is equal to or in excess of a specified magnitude x is denoted by p। x হচ্ছে গিয়ে এখানে একটা ম্যাগনিটিউড আমরা ধরে নিতে পারি, এটার ভ্যালু হচ্ছে আননোন আছে, এটাকে আমরা ডিনোট করব অ্যাকচুয়ালি কি দিয়ে? প্রবাবিলিটি অফ অকারেন্স p এর মাধ্যমে। তো প্রবাবিলিটি অফ অকারেন্স p সমান আমরা যে একটা ফর্মুলা থেকে বের করতে পারবো, যে স্মল m বাই n প্লাস 1, ক্যাপিটাল n প্লাস 1। স্মল m হচ্ছে এখানে র্যাঙ্ক or order number of the event, আর ক্যাপিটাল n হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্ট ইন দ্য ডাটা। কোনো কতগুলো ডাটা সিরিজ থাকলে সেখানে টোটাল নাম্বার অফ ইভেন্ট যতগুলো আছে, সেটা যেই মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের কার মান? ক্যাপিটাল n এর মান। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমরা আরেকটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে গিয়ে রিটার্ন পিরিয়ড অর রিকারেন্স ইন্টারভ্যাল টি। রিটার্ন পিরিয়ডটা অ্যাকচুয়ালি কি? রিটার্ন পিরিয়ডটা হচ্ছে ইট ইজ দ্য অ্যাভারেজ ইন্টারভ্যাল উইদিন হুইচ অ্যান ইভেন্ট উইল অকার অর এক্সিড। তো টিটা টি ইকুয়ালস টু 1/p। তার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোনো একটা ইভেন্ট বা হচ্ছে গিয়ে ঘটনা ঘটার বা অকার করার বা এক্সিড করার হচ্ছে গিয়ে এভারেজ ইন্টারভ্যালটা। ঠিক আছে, তো এটাকে আমরা ডিফাইন করতে পারবো কি দিয়ে? টি সমান হচ্ছে গিয়ে 1/p। আচ্ছা, আরেকটা জিনিস সম্পর্কে আমরা একটু জানবো, যেটা হচ্ছে অ্যানুয়াল ফ্ল্যাট। অ্যানুয়াল ফ্ল্যাটটা কি? যে কোনো একটা জায়গার হায়েস্ট যে ফ্ল্যাট, সেটাকে আমরা বলতে পারি কি? অ্যানুয়াল ফ্ল্যাট। এটাকে আমরা ডিফাইন করব হচ্ছে গিয়ে ক্যাপিটাল পি দিয়ে। অ্যানুয়াল ফ্ল্যাট মানে হচ্ছে গিয়ে পি সমান 1/t ইন্টু 100। পি সমান হচ্ছে গিয়ে 1/t ইন্টু 100। আচ্ছা, এখানে আমরা একটা মেথডে এই ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের জন্য ফলো করতে পারি। সেই মেথডটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এই মেথডে সাধারণত কি করা হয়? কতগুলা ডাটা সেট দেওয়া থাকে, যে অনেক বছরের বিভিন্ন বছরের হচ্ছে গিয়ে আমাদের ফ্ল্যাট ম্যাগনিটিউডের ভ্যালু দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এই ডাটা সেটগুলো আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে। সো এইখান থেকে আমাদের প্রথম কাজ এটাকে আসলে অর্গানাইজ করা। কিভাবে আমরা অর্গানাইজ করব? অ্যারেঞ্জ দ্য ম্যাগনিটিউড ইন ডিসেন্ডিং অর্ডার। হায়েস্ট থেকে লোয়েস্ট অর্ডারে আমরা ম্যাগনিটিউড বা ফ্ল্যাট ম্যাগনিটিউডটাকে কি করব? অ্যারেঞ্জ করব বা অর্গানাইজ করব। তো হায়েস্ট টু লোয়েস্ট আমরা সাপোজ এখানে একটা এক্সাম্পলের মতো দেখতে পারি, যে 160 সবচেয়ে বেশি, তারপর হচ্ছে 135, 128, 116, লাস্ট হচ্ছে লোয়েস্ট 63। এরকম হচ্ছে গিয়ে 50টা বছরের হচ্ছে গিয়ে আমাদের ফ্ল্যাট ম্যাগনিটিউডের ভ্যালু দেওয়া আছে। এটার অর্ডারগুলো আমরা হচ্ছে গিয়ে 1 2 3 4 এরকম করে দিয়ে দিব।
তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে গিয়ে যে ম্যাগনিটিউডগুলোকে অ্যারেঞ্জ করা, সেকেন্ড হচ্ছে গিয়ে এদেরকে র্যাঙ্ক অ্যাসাইন করা, যে 1 2 3 4 এভাবে সিরিয়ালি। থার্ড হচ্ছে গিয়ে আমরা টি বের করব, ক্যাপিটাল টি, আর হচ্ছে গিয়ে রিটার্ন পিরিয়ড, যেটার ফর্মুলা কি, টি সমান কি, টি সমান হচ্ছে গিয়ে 1/p। তার মানে p এর মান কি ছিল, m/n+1, তাহলে t সমান কি হবে, n+1/m। উল্টে যাবে জিনিসটা। তাহলে আমরা এখানে প্রত্যেকটা মান হচ্ছে গিয়ে একইভাবে বের করব, ঠিক আছে। আমাদের টোটাল হচ্ছে গিয়ে n হচ্ছে কয়টা, 50টা, ঠিক আছে। 51 বছরের জন্য এখানে রেকর্ডেড লেংথ হচ্ছে 50, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে n+1 করলে হচ্ছে কত হয়, 51 হয়। তাহলে 50 + 1 51 আর ডিভাইড হচ্ছে m। এটা করে আমরা প্রত্যেকটা মান হচ্ছে গিয়ে এরকম করে কি করব, রিটার্ন পিরিয়ডের মানগুলো বের করে ফেলবো। দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে, এই যে দেখো, দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে একটা প্লট তৈরি করা। কি করা, একটা প্লট তৈরি করা কিউ আর টি এর মধ্যে, যে প্রত্যেকটা রিটার্ন পিরিয়ডের জন্য আমাদের ফ্লাড ম্যাগনিটিউডটা কত, এটা কিভাবে করে চেঞ্জ হয়ে আসছে, এটা চেঞ্জটা কিভাবে হয়েছে, এটাকে আমরা যেই গ্রাফ পেপারে প্লট করব, সেই গ্রাফ পেপারটা হচ্ছে একটা লগ পেপার। লগ পেপারে আমরা হচ্ছে গিয়ে গ্রাফ প্লট করে দেখব যে প্রত্যেক বছরের জন্য বা প্রতিটা রিটার্ন পিরিয়ডের জন্য আমাদের হচ্ছে গিয়ে কি পরিমাণে ফ্ল্যাট পিক জেনারেট করতেছে। তো ওইখান থেকে আমি চাইলে যে কোনো একটা বছরের জন্য যদি বলি যে 10 বছর পরে কত হবে, তখন আমরা ওই গ্রাফে ইজিলি যে কি করতে পারবো, 10 বছর বরাবর চেয়ে আমরা হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু বা কিউ এর ভ্যালু বা এক্স এর ভ্যালু যেটাই বলি না কেন, আমরা কি করতে পারবো, ফ্লাড ম্যাগনিটিউডের মানটা বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস মেথড দেখব, সেটা হচ্ছে গাম্বেলস মেথড। সাধারণত এটা খুবই পপুলার একটা মেথড, এই মেথডটাই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়া আরও কিছু মেথডস আছে, লগ পিয়ারসন টাইপ 3 ডিস্ট্রিবিউশন মেথড, লগ নর্মাল ডিস্ট্রিবিউশন মেথড। তো এই মেথডগুলোর মধ্যে আমরা এখন গাম্বেলস মেথড সম্পর্কে একটা আইডিয়া নিব। গ্রাম্বেলস মেথডের জন্য আমাদের যেই ফর্মুলাগুলো ইউজ করা হবে, সেই ফর্মুলার প্রথম ফর্মুলাটা হচ্ছে গিয়ে xt সমান x বার প্লাস k সিগমা। এখানে xt-টা কি, xt-টা হচ্ছে ভ্যালু অফ ভ্যারিয়েট x অফ এ র্যান্ডম হাইড্রোলজিক সিরিজ উইথ এ রিটার্ন পিরিয়ড t। একটা নির্দিষ্ট রিটার্ন পিরিয়ডের জন্য আমার হাইড্রোলজিক সিরিজ থেকে আমরা একটা ভ্যারিয়েট বলতে পারি x, এটার মানটা আসলে কত, সেটাই হচ্ছে গিয়ে আমার কি xt। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটার মানটা হচ্ছে গিয়ে দেওয়া থাকবে না, এটা আমরা মানটা বের করে নিব। আমাকে বলা হলো যে 50 বছরের জন্য আসলে কত ভ্যারিয়েটের ভ্যালু, বা 100 বছর রিটার্ন পিরিয়ডের জন্য কত, সেটা এক্স বার হচ্ছে গিয়ে মিন অফ দ্য ভ্যারিয়েট, যতগুলো আমার ডাটা সিরিজ দেওয়া থাকবে সেগুলোর মিনটা কত। সিগমা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ভ্যারিয়েন্ট, যতগুলো ভ্যারিয়েন্ট থাকবে সেগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। কে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, যেটা ডিপেন্ড করে কার উপর, ডিপেন্ড করে হচ্ছে রিটার্ন পিরিয়ডের উপর। রিটার্ন পিরিয়ডের উপর বেস করে আমার ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটা কি হয়, চেঞ্জ হতে পারে। তো আরও কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো কি, সেই ফর্মুলাগুলোর মধ্যে আরেকটা ফর্মুলা হচ্ছে ওয়াইটি। ওয়াইটি হচ্ছে কি দ্য ভ্যালু অফ ওয়াই কমনলি কল দ্য রিডিউস ভ্যারিয়েট। ওয়াইটি ইকুয়াল মাইনাস লন ইন্টু লন টি বাই টি মাইনাস 1। টি হচ্ছে কি আমাদের রিটার্ন পিরিয়ড, টি মাইনাস 1 মানে রিটার্ন পিরিয়ড থেকে একটা বাদ দিলে যেই ভ্যালুটা থাকবে সেটা। আচ্ছা, আরেকটা মান আমাদের আছে ইউজ করা লাগে, সেটা হচ্ছে গিয়ে কে। কে এর জন্য আবার একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা হচ্ছে কি yt মাইনাস yn বার ডিভাইড বাই sn। yn-টা কি, yn বারটা কি, yt তো আমরা বুঝলাম যে হচ্ছে রিডিউস ভ্যারিয়েট, ঠিক আছে, যেটা একটা রিটার্ন পিরিয়ডের একটা ফাংশন। তাহলে yn বারটা কি, yn বারটা হচ্ছে রিডিউস মিন, ঠিক আছে, রিডিউস মিন। এটা হচ্ছে ফাংশন অফ n, যতগুলো আমার স্যাম্পল থাকবে বা ডাটা সিরিজ থাকবে তার উপর বেস করে হবে, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমরা পিক করবো হচ্ছে একটা টেবিল থেকে, টেবিল 7.3 থেকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা মান লাগবে আমাদের এখানে কে সূত্রে, সেটা হচ্ছে এসএন। এসএনটা কি, রিডিউস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাও একটা ফাংশন অফ স্যাম্পল সাইজ অর নাম্বার অফ ডাটা সেট এন। নাম্বার অফ ডাটা সেটের উপর বেস করে এসএন এর মানও চেঞ্জ হয়। তো আমাদের এইটার জন্য একটা টেবিল দেওয়া থাকবে, টেবিল 7.4, সেই টেবিল থেকে আমরা হচ্ছে কি এই এসএন এর মানগুলো পিক করব।
আচ্ছা, এখন তাহলে আমরা যদি গাম্বেলস মেথডের যেই সিস্টেমটা আছে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নেই, সিগমা এন মাইনাস ওয়ানটা আমরা কীভাবে বের করবো? এটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে গিয়ে রুট ওভার সামেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, যেটা অলরেডি আমরা স্ট্যাটিস্টিক্সের কোর্সেও করে আসছি যে কিভাবে আসলে এটা বের করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের গিভেন ফর্মুলাগুলা যেগুলো আমরা সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আসলে এই অঙ্কগুলা কিভাবে আমরা সলভ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে স্যাম্পল সাইজটা কত সেটা বের করা, টোটাল ডাটা সেটগুলো দেখে ডাটা সেটগুলোকে অ্যাসেম্বল করা, সেখান থেকে আমরা স্যাম্পল সাইজটা বের করা। তাহলে ফ্লাড আসলে কত বছরের জন্য আমাদের বের করতে হবে এক্স সেই মানটা, তারপর আমরা বের করবো হচ্ছে এক্স বার বের করব, সিগমা এন মাইনাস ওয়ান বের করবো একটা গিভেন ডাটার জন্য। দেন আমরা টেবিল 7.4 থেকে বের করব হচ্ছে কি ওয়াই, 7.4 থেকে বের করব এস এন, আর 7.3 থেকে বের করব হচ্ছে ওয়াই এন বার। তারপর আমরা ওয়াইটি বের করব কি টি এর উপর বেস করে যে এই ফর্মুলাটা থেকে। তারপর আমরা কে বের করব এই ওয়াইটি ওয়াইএন এসএন এইগুলাকে ইউজ করে। ফাইনালি আমরা এই সিগমা কে এইগুলার মানগুলো হচ্ছে এক্স টি এর সূত্রে বসাই দিলে আমরা হচ্ছে আমাদের রিকোয়ার্ড যেই ডিসচার্জ বা ফ্লাড ভ্যালু সেই ভ্যালুটা আমরা কি করব পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের টেবিল 7.3, টেবিল 7.4। টেবিল 7.3 আর 4টা কীভাবে ইউজ করব আমরা সেটা একটু দেখে নিই। এখানে হচ্ছে গিয়ে দেখো টেবিলটা কি দেওয়া আছে, ওয়াই এন বার ইন গাম্বেলস এক্সট্রিম ভ্যালু ডিস্ট্রিবিউশন। ওয়াই এন বারের মান আমরা বের করব এই 7.3 থেকে। এন ইকুয়াল স্যাম্পল সাইজ, মানে আমার কত বছরের ডাটা আছে। এন সমান দেখো কি দেওয়া আছে 10, 20, 30 এরকম করে করে 100 পর্যন্ত। এবং এইদিকে আছে হচ্ছে কত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমার হয় এরকম যে 30 বছরের জন্য মান বের করো, তাহলে 30 বছর জন্য আমি যাব কোথায়, 30 আর 0, মানে এইটাই হচ্ছে 30 বছরের জন্য আমরা ওয়াই এন বারের মান। যদি আমাকে বলা হয় 65 বছরের জন্য কত, তাহলে 60 বরাবর আমি যাব। এদিকে আমরা যাব হচ্ছে গিয়ে 1, 2, 3, 4, 5, তাহলে 65 হয়ে গেল। তাহলে 60 বরাবর আমি গেলাম, এই বরাবর গেলাম, আর 5 বরাবর হচ্ছে যাই 0.5535। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার কি ওয়াই এন বারের মান। তাহলে আমার যদি বলা হয় যে 100 বছরের জন্য কত, তাহলে 100 বরাবর শুধু একটাই আছে, তাহলে আমরা এটা নিয়ে নিতে পারবো। যদি বলা হয় যে 47 ইয়ারের জন্য কত, তাহলে 40 বরাবর এইখানে আমরা যেতে থাকবো, এখানে 7 বরাবর আমরা যাব, তাহলে 0.5473। এইভাবে করে আমরা কি করতে পারবো ওয়াই এন বারটা বের করতে পারবো। সিমিলারলি আমরা এস এনটাও কিন্তু কি করতে পারবো একইভাবে বের করতে পারবো। ঠিক আছে। এখানে এরকম জাতীয় প্রবলেমসের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে টেবিলটা দিয়ে দিব। আর টেবিল যদি না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই মানগুলো হচ্ছে গিয়ে স্পেসিফাই করে বলে দিব যে আসলে এই ভ্যালুটার জন্য আমার ওয়াই এন বার এস এন এর মান কত। এখানে আমরা ফিগার 7.3 তে একটা গ্রাফ দেখতেছি যে এখানে হচ্ছে গিয়ে ফ্লাড প্রবাবিলিটি অ্যানালাইসিস বাই গাম্বেল ডিস্ট্রিবিউশন। আমরা একটা গ্রাফ পেপারে এই মানটা বসানোর পর দেখলাম যে এই দিকে হচ্ছে আমাদের টাইম, এদিকে হচ্ছে আমাদের ডিসচার্জ। তো মানগুলো বসালে যে এরকম করে আমাদের ডিস্ট্রিবিউশন হয়। এটা হচ্ছে গিয়ে ভিমা রিভারের জন্য অ্যাট ডিওরগন পয়েন্টে আসলে ভিমা রিভারের জন্য আমাদের মিন ভ্যালুগুলা কত, এই যে এক্স বারের মানগুলা কিন্তু এইগুলা, এই যে প্রত্যেকটা পয়েন্টগুলার মানগুলা। ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য এরকম করে আসলে ফ্লাড ভ্যালু কি হচ্ছে বাড়ছে, বছর যাচ্ছে আমার বাড়ছে, 10 বছরে একরকম, 20 বছরে একরকম, আস্তে আস্তে আমরা এই এটা কি করতেছে বাড়তেছে। তার মানে আমি যদি বলি যে 100 বছরের জন্য কি হবে আরও বাড়বে, 50-এর জন্য কি হবে 100-র থেকে কম হবে, কিন্তু 20-এর থেকে কি হবে বেশি হবে। ঠিক আছে, এইরকম। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 7.4। এই ম্যাথটা আমরা যদি একটু খেয়াল করি দেখব যে অ্যানুয়াল ম্যাক্সিমাম রেকর্ডেড ফ্লাড ইন ভিমা রিভার অ্যাট ডিওরগন স্টেশন tributary of river Krishna for a period of 1951 to 1977 is given below। 1951 থেকে 77 পর্যন্ত কিছু ডাটা দেওয়া আছে, ফ্লাড ডাটা, ম্যাক্সিমাম ফ্লাড যেই ডাটা সেই ডাটাগুলো দেওয়া আছে একটা নির্দিষ্ট রিভারের জন্য। ভেরিফাই ওয়েদার দ্য গাম্বেল এক্সট্রিম ভ্যালু ডিস্ট্রিবিউশন ফিট দ্য রেকর্ডেড ভ্যালুস। ভেরিফাই করো যে আসলে গাম্বেল ডিস্ট্রিবিউশনটা কি আসলে এই রেকর্ডেড ভ্যালুগুলোকে আসলে ভেরিফাই করতে পারে কিনা বা ফিক্স করতে পারে কিনা, ফিট করে কিনা। এস্টিমেট দ্য ফ্লাড ডিসচার্জ উইথ রিকারেন্স ইন্টারভেল অফ 100 ইয়ার্স টু 150 ইয়ার্স বাই গ্রাফিক্যাল এক্সট্রাপোলেশন। মানে গ্রাফিক্যাল এক্সট্রাপোলেশনের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা কি করব দুইটা নির্দিষ্ট ইয়ারের জন্য ফ্লাড ডিসচার্জের ভ্যালুটা কত আসে সেটা বের করব। তাহলে প্রথমে যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের ইয়ার দেওয়া আছে কত 51 থেকে 77, তাহলে টোটাল ইয়ার হচ্ছে গিয়ে আমাদের এখানে 29 ইয়ার্স। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমাদের
যদি আমরা বাদ টোটাল ইয়ার হচ্ছে আমাদের 29, তাহলে হচ্ছে গিয়ে এখানে আচ্ছা 29 না, একটা বেশি হবে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9, 27 ইয়ার্স টোটাল হচ্ছে গিয়ে কি 27 ইয়ার। তাহলে 27 বছরের জন্য যে মানটা আছে সেটা দেওয়া আছে। আমাদের বলছে কি গ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে আমরা গ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কি জানি, টি সমান n+1/m। তাহলে এখানে প্লাসটা একটু ঝাপসা আসছে, n+1, তাহলে 27 + 1 মানে হচ্ছে 28/m। এখন আমাদের কাজ ছিল কি, প্রথমে হচ্ছে কি আমাদের অ্যারেঞ্জ করতে হবে কি লোয়েস্ট হাইয়েস্ট টু লোয়েস্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এখানে খুঁজবো যে সবচেয়ে ম্যাক্সিমাম হাইয়েস্ট আসলে ফ্ল্যাট কত কত সালে ছিল বা কোথায় ছিল। এই যে দেখো 7826, এটা হচ্ছে হাইয়েস্ট। সবচেয়ে লোয়েস্ট কত আছে, সবচেয়ে লোয়েস্ট আমরা খুঁজবো হচ্ছে গিয়ে যে এরকম 2399, এর থেকে আচ্ছা 1971, ঠিক আছে। তার মানে আমরা এখন এরকম খুঁজে খুঁজে সবগুলা কি করব, সিরিয়ালি অর্ডার করব। এই যে 7826 থেকে শুরু করে যে 1971 এরকম করে আমরা রিঅ্যারেঞ্জ করলাম, করে এখন আমরা কি করব, অর্ডার প্লেস করব 1 2 3 4 এরকম করে 27 পর্যন্ত। এবার আমরা ওই ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করে আমরা কি করব, এই যে 28/m, n+1/m, তো 28 এই যে 1, 28/2, 28/3, 28/4 এরকম করে করে আমরা সবগুলা মান কি করে নিব, বের করে নিব। তাহলে আমরা রিটার্ন পিরিয়ড পেয়ে গেলাম, রিটার্ন পিরিয়ডের পার্সপেক্টিভে ফ্ল্যাট ডিসচার্জও কি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমাদের ক্যালকুলেটর ইউজ করে আমরা হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স বার বের করব। সামেশন অফ এক্স বারকে এই সবগুলা এক্স এর মান যোগ করে আমার নাম্বার অফ স্যাম্পল 27 দিয়ে আমরা কি করব, ভাগ করব। তাহলে আমরা কি পাবো, সামেশন অফ এক্স বার পাবো। সিগমা n-1 আমরা কিভাবে পাবো, এই এক্স বার থেকে আমরা এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিয়োগ করে তার স্কোয়ার করে ডিভাইডেড বাই কি করব, n-1 তার রুট ওভার করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কি এই মানটা। সবাই একটু এটা ক্যালকুলেশন করবা যে আসলে এই মানগুলো আসে কিনা। নেক্সট আমরা কি করব, টেবিল 7.3 টেবিল 7.4 ইউজ করে n এর মানের উপর বেস করে yn sn বের করব। কত বছরের জন্য আছে, 27 বছরের জন্য। তাহলে আমরা 27 বছরের জন্য আমরা খুঁজব। তাহলে আমরা কোন বরাবর যাব, এই যে 20 এর পরে 7, তার মানে 0.5332, আর এইখানে হচ্ছে গিয়ে 1.1004। তাহলে আমরা হচ্ছে গিয়ে এই মানগুলা পিক করে নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ওই যে 100 বছরের জন্য কি করা, মান বের করা, আরেকটা হচ্ছে গিয়ে কত বছরের জন্য, 150 বছরের জন্য মান বের করা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 100 আর 150 জন্য মানগুলা বের করব, ঠিক আছে। আচ্ছা কিভাবে বের করব আমরা, আমাদের কিন্তু অলরেডি কিছু মান আমাদের দেওয়া আছে, সেই মানগুলো হচ্ছে এই যে সিগমা n-1 এক্স বার এগুলো আমরা জানি, sn জানি, yn জানি। তাহলে আমার yt এর সূত্র বসাবো। এখানে যেমন হচ্ছে t সমান 10 ইয়ার ধরে নিছে, আমরা 100 ইয়ার ধরে করতে পারি, সমস্যা নেই, 100 ধরে করতে পারি। 10 ইয়ার ধরলাম, yt বের করলাম। আবার হচ্ছে গিয়ে k বের করলাম, yn sn তো দেয়াই আছে, k বের করলাম। তাহলে xt এর সূত্রের মধ্যে জাস্ট আমরা মানগুলা বসাই দিব। তাহলে আমরা কি পাবো, এটার জন্য আসলে কতটুকু পরিমাণ আমার ডিসচার্জ আসতেছে বা ফ্ল্যাট লেভেল আসতে ফ্ল্যাট ফ্লো আসতেছে সেটা আমরা কি করতে পারবো, পেয়ে যাব এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা পেয়ে যাব। তো সিমিলারলি আমরা যদি 10 বছরের জন্য বের করলাম, আমরা যদি 100 বছরের জন্য বের করি আমরা বের করতে পারবো। আবার 150 বছরের জন্য বের করতে চাইলেও একইভাবে বের করা যাবে। তাহলে 10 বছর 100 বছরের জন্য করলে কি হবে, 100 বছরের জন্য করলে আমার হচ্ছে গিয়ে এখানে সূত্রতে জাস্ট 100/99, ঠিক আছে। 150 জন্য করলে 150/149, ঠিক আছে। তাহলেই হচ্ছে গিয়ে বাকি সব কিছু কিন্তু সিমিলার একই রকম, এখানে বসাই দিলে মান মিল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ফ্ল্যাট যে ফ্লোটা আছে বা ফ্ল্যাট ডিজাইন ফ্ল্যাট আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো এইভাবে করে বের করলে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে এক্সাম্পল 7.5 কি, ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি কম্পিটিশন ফর দ্য রিভার চম্বল অ্যাট গন্ডিসাগর ড্যাম by using Gumbel's method yielded the following result. একটা রিভারের জন্য আমরা কি করব, ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি কম্পিটিশন করব। সেটার জন্য কিছু রিটার্ন পিরিয়ডের জন্য ফিক্স ফ্ল্যাট দেওয়া আছে। 50 বছরের জন্য 40,809 মিটার কিউব পার সেকেন্ড, 100 বছরের জন্য 46,300 মিটার কিউব পার সেকেন্ড। এস্টিমেট দ্য ফ্ল্যাট ম্যাগনিটিউড ইন দিস রিভার উইথ এ রিটার্ন পিরিয়ড অফ 500 ইয়ার্স। 500 ইয়ার্সের জন্য আসলে ফ্ল্যাট ম্যাগনিটিউডটা কত ওই রিভারের সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে গিয়ে গাম্বেলস ডিস্ট্রিবিউশন
মেথডের জন্য আমাদের যেই ফর্মুলা দেওয়া ছিল কি ছিল, xt সমান x বার প্লাস k ইন্টু সিগমা n মাইনাস 1, সেই ফর্মুলাটা আমরা বসাবো। তাহলে আমাদের এখানে দেয়া আছে কত বছর, কত বছরের জন্য, 50-এর জন্য দেওয়া আছে, 100-এর জন্য দেওয়া আছে। আমরা দুইটার জন্য দুইটা ইকুয়েশন বিল্ড আপ করবো। তাহলে 100-এর জন্য করলে কি হবে, xt মানে হচ্ছে 100, তাহলে x 100 সমান x বার প্লাস k 100 সিগমা n মাইনাস 1, 50-র জন্য x 50 ইকুয়াল x বার প্লাস k 50 সিগমা n মাইনাস 1। এখন আমরা কি করব, এই দুইটা হচ্ছে গিয়ে জাস্ট বিয়োগ করব, ঠিক আছে। সমীকরণ 1 2 যদি আমরা ডিফাইন করি, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে আমরা কি হবে দেখো, এখানে x বার বাদ চলে যাবে, তাহলে k 100 মাইনাস k 50, এই দুইটা থেকে কমন নেওয়া যায় কি, সিগমা n মাইনাস 1 কমন নিলাম, ইকুয়াল টু কি x 100 মাইনাস x 50। x 100 আর x 50-র মান দেওয়া আছে, মানগুলা বসাই দিই, তাহলে আমরা কি পাবো, একটা ইকুয়েশন পেয়ে গেলাম, k 100 মাইনাস k 50 ইন্টু সিগমা n মাইনাস 1 ইকুয়াল 541991। এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন kt এর জন্য আমরা আবার ভ্যালু জানি কি, kt সমান y বার yt মাইনাস yn বার ডিভাইড বাই sn। আমরা এখন কি করব, sn আর yn বারটা কনস্ট্যান্ট আকারে রেখে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা yt এর জন্য দুইটা ইকুয়েশন বানাবো, যেহেতু y 100 y 50, তাহলে y 50 আর y 100 এর জন্য দুইটা ইকুয়েশন বানালে কি হবে, যে y 100 মানে কি ln ইনটু ln 100/99, y 50 মানে কি ln ইনটু ln 50/150/49 হবে। এটা 99 আসছে, ভুল আসছে, এটা হবে কত, 49, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটার মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে কি, এই যে y 100 মাইনাস হচ্ছে গিয়ে y 50 এরকম একটা ইকুয়েশন বানাবো কিভাবে আমরা, এই যে এই ফর্মুলাটা থেকে, ঠিক আছে। তাহলে y 100-র জন্য আমরা ফর্মুলাটা একবার ইউজ করব, আবার y 50-এর জন্য ফর্মুলাটা একবার ইউজ করব। তাহলে দুইটা বিয়োগ করলে আমরা কি পাবো, y 100 মাইনাস 150 y 50 ইন্টু সিগমা n মাইনাস 1 ডিভাইড বাই sn সমান কত হবে, এই যে এই মানটা জাস্ট আমরা কি করব, এই k 100 k 50 এই জায়গায় কি বসাবো, এই মানগুলা বসাই দিব। তাহলে k 100 জায়গায় বসালে কি হবে, y 100 বাই sn, y বার n আর sn, এই দুইটা কিন্তু দুইটা ইকুয়েশনের জন্য একই হবে। তার মানে আলটিমেটলি এই টার্মটা কিন্তু আমার বাদ চলে যাচ্ছে, বিয়োগ যোগ বিয়োগ হয়ে। তাহলে আমার থাকতেছে কি, শুধু yt বাই sn ইন্টু হচ্ছে সিগমা n মাইনাস 1। তাহলে আমরা yt এর জায়গায় y 100 আর y50 yt এর জায়গায় আবার কি y 50 এটা বসাই দিই, ঠিক আছে। ইন্টু তাহলে থাকবে কি সিগমা n মাইনাস 1 আর ডিভাইড বাই sn ছিল, snটা আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে এটা সমান কি হবে 5491, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা কি করব, এখন আমরা হচ্ছে গিয়ে সিগমা n মাইনাস 1 ডিভাইড বাই sn এর একটা মান বের করে ফেলতে পারি। এই জিনিসটা আমরা ওই পাশে নিয়ে গেলে আমরা কি পাবো, এটার হচ্ছে একটা মান পেয়ে গেলাম। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের টেবিলটা লাগছে না, আমরা টেবিল ছাড়াই কিন্তু এইটার রেশিওর একটা মান বের করে নিয়ে অলরেডি বের করে ফেললাম। তাহলে এই মানটা আমরা এখন কি করব, আমাদের ক্যালকুলেশনের মধ্যে বসাই দিব। তাহলে 500 বছরের জন্য যদি হয়, আমাদের এখানে বের করতে বলা হয়েছে কত বছরের জন্য, 500 বছরের জন্য। তাহলে y 500 কত হবে, মাইনাস ln 500 বাই 499। তাহলে এখন আমরা 500-র সাথে হচ্ছে গিয়ে 50 y 50 না y 100 কোনটার কম্পেয়ার করব, আমরা সবসময় ক্লোজ যেটা সেটার কম্পেয়ার করব। যদি 200 আর 300 থাকতো তাহলে আমরা কি করতাম, 100-র সাথে 200 কম্পেয়ার করতাম। যদি 50 আর যদি 150 থাকতো তাহলে আমরা কি করতাম, তখন আমরা 100-র সাথে কম্পেয়ার করতাম। এখন আমাদের আছে হচ্ছে কত 500, তাহলে আমরা 500টা কত 50 আর 100 আছে, তাহলে আরেকটা কে ক্লোজ বেশি, 100 ক্লোজ বেশি, তাহলে আমরা কি করব 100-র সাথে এটাকে কি করব, কম্পেয়ার করব। তাহলে 100-র সাথে যদি কম্পেয়ার করি আমাদের কি হবে, y 500 মাইনাস y 100। জাস্ট এই ইকুয়েশনটাকে আমরা কি করব, আবার তৈরি করি। যদি আমরা 50 100-র জন্য এই ইকুয়েশনটা পেয়ে থাকি, তাহলে আমরা 500 আর 100-র জন্য কি পাবো, y 500 মাইনাস y 100 ইন্টু সিগমা n মাইনাস 1 ডিভাইড বাই sn। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে y 500 মাইনাস x 500 মাইনাস x 100। তাহলে 100 x 100-র মান কিন্তু আমরা জানি, 500-র মানটা কিন্তু আমরা জানি না। তাহলে 500 রেখে বাকি টার্ম সবগুলোর মান আমরা জানি, তাহলে আমরা সেই মানগুলো যদি বসাই দিই তাহলে আমরা x 500-র মান কিন্তু পেয়ে যাব। এই দেখো এইটার মান আমরা জানি, এটার মান জানি, এইটার মানও দেওয়া আছে, যে বের করলাম। তাহলে x 500 থাকলো, x 100-র মান বসাই দিলাম। তাহলে সবগুলো এক সাইডে নিয়ে আসি x 500টা রেখে, তাহলে আমাদের কি হবে, x 500-র মানটা যে 58988, এটাকে আমরা রাউন্ডিং করে 59000 মিটার কিউব পার সেকেন্ড বলে দিতে পারি। তাহলে 500 বছরের জন্য গাম্বিয়াস মেথড ইউজ করে আমাদের ফ্ল্যাট ফ্রিকোয়েন্সির ডিসচার্জের ভ্যালুটা কত আসবে, 59000 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা গাম্বিয়াস মেথডের মাধ্যমে খুব সহজে ডিজাইন ডিসচার্জের মান কি করতে পারবো, বের করতে পারবো।
এখন তুমি বলতে পারো যে এই ডিজাইন স্ট্রাকচারটা কোথায় কাজে লাগবে, যখন আমরা পরবর্তীতে কোনো স্ট্রাকচার ডিজাইন করব, হাইড্রোলিক স্ট্রাকচার, তখন আমরা এই ফ্লাডের যে ভ্যালুটা আছে এই ফ্লাড ভ্যালুটাকে নিতে পারবো, যে আসলে অত বছর পরে এরকম হতে পারে, বা 100 বছর আগে ছিল এরকম, 100 বছর পরে বা 500 বছর পরে আর একটু চেঞ্জ হয়ে এরকম হতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা আসলে এই মানগুলা বের করা শিখলাম। নেক্সট আমরা দেখব কনফিডেন্স লিমিট। কনফিডেন্স লিমিটটা বেসিক্যালি কি, লিমিটস অ্যাবাউট দ্য calculated value xt between which the true value lies with a specific probability based on sampling errors only। ঠিক আছে, তাহলে আমাদের এটার জন্য একটা ফর্মুলা হবে, সেটা কি x1 অথবা x2 যে কোনো কিছু বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে ইকুয়াল টু xt প্লাস মাইনাস এফ অফ সি ইন্টু এসই। এফ অফ সিটা হচ্ছে কি আমার ফাংশন অফ কনফিডেন্স লিমিট, এসই হচ্ছে গিয়ে প্রবাবিলি এরর। প্রবাবেল এররের মান আবার আরেকটা ফর্মুলা থেকে আমরা বের করতে পারি, বি ইন্টু সিগমা এন মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এন। বি এর মান আবার আমরা আরেকটা ফ্যাক্টর থেকে আরেকটা ইকুয়েশন থেকে বের করতে পারি, রুট ওভার 1 প্লাস 1.3 কে প্লাস 1.1 কে স্কোয়ার। কে এটা হচ্ছে কি আমাদের ওই যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর যেটা থাকে সেটা। আর এই যে সি এর পার্সেন্টেজ আসলে কি হয়, সি এর 50%-এর জন্য কনফিডেন্স লিমিটের ফাংশন হচ্ছে 0.674, এরকম 99%-এর জন্য 2.58। এই মানগুলো আসলে সাধারণত হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এই ভ্যালু থেকে আমরা দেখে বোঝা যাচ্ছে যে আসলে 50%-এর জন্য যে ভ্যালুটা আছে তার সে 99%-এর জন্য বা 90-র জন্য বা 80-র জন্য ভ্যালুগুলো কিন্তু সিমিলার না। ভ্যালুগুলো আসলে কি হচ্ছে, ভ্যালুগুলো হচ্ছে গিয়ে 80%-এর জন্য যেই কনফিডেন্স লিমিটটা আছে সেটা হচ্ছে টুয়াইস অ্যাজ লার্জার দ্যান 50%, আবার 95%-এর জন্য যেটা আছে সেটা হচ্ছে থ্রাইস অ্যাজ লার্জার দ্যান 50% লিমিট। ঠিক আছে, আচ্ছা সিগমা এন মাইনাস ওয়ানটা কি আগের মতো স্ট্যান্ডার্ড ডেফিনিশন, এন হচ্ছে স্যাম্পল সাইজ। তাহলে আমাদের আজকে এইটুকু থাকুক, নেক্সট ক্লাসে আমরা এটার পর থেকে শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান।